আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বাস্তব সংখ্যা কি এবং বাস্তব সংখ্যার প্রকারভেদ কি এই জিনিসটা নিয়ে আসলে আজকে আমরা আলোচনাটা করতে চাচ্ছি। অনেকের মনেই প্রশ্ন আসে যে স্যার বাস্তব সংখ্যা সংখ্যা মানে সংখ্যা তো আমরা চিনি 1 2 3 4 চিনি, আবার -1 2 3 4 -1 -2 -3 এরকম আমরা চিনি, আবার ভগ্নাংশ চিনি 1/2 সরি 1/2 3/5 7/10 এরকম সংখ্যাও তো আমরা চিনি। আবার কিছু কিছু সংখ্যা আছে, কিছু কিছু দশমিক সংখ্যা আছে যে সংখ্যাগুলা আসলে অসীম দশমিক সংখ্যা, এরকমও তো চিনি। তাহলে এই যে আমরা সংখ্যাগুলা চিনি, এগুলো তো শুধু সংখ্যা, এগুলাকে আবার বাস্তব অবাস্তব মানে এগুলা কেন আসে? আচ্ছা, অ্যান্সারটা হচ্ছে যে হ্যাঁ, দুই ধরনের সংখ্যা তোমরা ক্লাস 1 থেকে, এখন ধরো তোমরা ক্লাস 8 এ পড়ো অথবা অনেকে ভিডিও দেখছো ওরা ক্লাস 9 এ বা 10 এ পড়ে, তোমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যে সংখ্যাগুলা দেখে দেখে বড় হয়েছো, অর্থাৎ পজিটিভ 1 2 3 4, নেগেটিভ 1 2 3 4 বা 0, অথবা যে কোনো ধরনের ভগ্নাংশ অথবা যে কোনো ধরনের দশমিক সংখ্যা অথবা রুট সংখ্যা যে তোমরা দেখে বড় হয়েছে, এই সবগুলাকেই আমরা একত্রে কি বলে থাকি? বাস্তব সংখ্যা বলি। তাহলে অবাস্তব সংখ্যাটা কি? অবাস্তব সংখ্যা হচ্ছে রুটের ভিতর যদি কখনো নেগেটিভ চিহ্ন আসে, মানে নেগেটিভ যে কোনো নাম্বারকে যদি তুমি রুট করতে যাও, তখন তুমি এই ক্যালকুলেটরে দিলে দেখবে ক্যালকুলেটর তোমাকে বলবে যে ম্যাথ হিরোর, এগুলাকে আর কি নরমালি আমরা ক্যালকুলেটরে এইভাবে সলভ করতে পারি না। তাহলে নেগেটিভ নাম্বার বা নেগেটিভ যে কোনো সংখ্যার বর্গমূলই হচ্ছে আসলে আমাদের অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা নিয়ে আপাতত আমাদের এত মাথা ঘামানোর কিছু না, এটা ইন্টারমিডিয়েটের আলোচনা। যখন আমরা ইন্টারের ভিডিও বানাবো তখন আমরা এই অবাস্তব সংখ্যা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা আমাদের বাস্তব সংখ্যা দিয়ে থাকি। তাহলে বাস্তব সংখ্যার কিন্তু আমরা এক ধরনের সংজ্ঞা কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি, যে তোমরা ছোট থেকে এখন পর্যন্ত যেই সংখ্যাগুলো দেখে বড় হয়েছে, অর্থাৎ তোমরা প্রত্যেকেই যেই কোনো পজিটিভ নাম্বার দেখেছো, যেই কোনো নেগেটিভ নাম্বার দেখেছো, 0 দেখেছো, যেই কোনো ভগ্নাংশ দেখেছো, অর্থাৎ 3/4 এই টাইপের সংখ্যা তোমরা দেখেছো, নেগেটিভ 3/4 এই ধরনের সংখ্যা দেখেছো, রুট দেখেছো, তারপর হচ্ছে আবৃত দশমিক সংখ্যা দেখেছো 2.35, আবৃত সংখ্যা দেখেছো, আবার হয়তোবা 3.1416 ডট ডট ডট, এটার কোনো শেষই নাই, এই ধরনের সংখ্যাও তোমরা দেখেছো। এই যতগুলা সংখ্যা তোমরা দেখেছো, যত ধরনের সংখ্যা তোমরা দেখেছো, এই সবগুলা সংখ্যাকে একত্রে আমরা বলে থাকি বাস্তব সংখ্যা। মনে করো তোমার কাছে একটা বাক্স আছে, বড় একটা বাক্স আছে, এবং দুনিয়ার এই যে যেই নাম্বারগুলোর আমরা এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে রেখেছি, এই প্রত্যেকটা ক্যাটাগরির নাম্বার তোমার এই বাক্সের মধ্যে আছে, তখন তোমার সেই বাক্সটাকে আমরা বলে থাকি বাস্তব সংখ্যার সেট। যেহেতু বাস্তব সংখ্যার সেটের মধ্যে দুনিয়ার যাবতীয় বাস্তব সংখ্যা রয়ে গেছে, সো অবশ্যই তোমার সেই সেটটা হবে বিশাল এবং এই সেটটা হবে অসীম। এটার কোনো আসলে শেষ নেই, পজিটিভ নাম্বারের কোনো শেষ নেই, নেগেটিভ নাম্বারের কোনো শেষ নেই, ভগ্নাংশেরও কোনো শেষ নেই, এগুলো অসীম সংখ্যক আছে। সো আমাদের কাছে একটা অনেক বড় একটা সেট কিন্তু তৈরি হয়ে আছে। অঙ্ক করার সুবিধার্থে গণিতবিদরা এই বাস্তব সংখ্যাকে বিভিন্ন ভাবে ভাগ করেছে, আমরা আজকে সেই ভাগগুলো নিয়েই আলোচনা করব। প্রথমেই আমরা আসি যে বাস্তব সংখ্যার যে আমরা বাস্তব সংখ্যার যে এক্সাম্পলগুলো আমরা দেখলাম, যে যেই সংখ্যাগুলোকে আসলে আমরা বাস্তব বলে থাকি, সেই সংখ্যাগুলোর মধ্যে যদি আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলোকে নিয়ে যাই, মানে আমরা যদি ধরো -2 নিলাম, -1 নিলাম, 0 নিলাম, 1 নিলাম, 2 নিলাম, এটা ডট ডট, মানে পজিটিভ গুলাও অসীম, নেগেটিভ গুলাও ধরো মনে করো অসীম। এইখানে একটু খেয়াল করো, আমি কোন নাম্বারগুলোকে এখানে নিয়ে এসেছি, যেই নাম্বারগুলো পূর্ণ নাম্বার, একটা হোল নাম্বার, পূর্ণ নাম্বার, সেই নাম্বারগুলোকেই কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। পূর্ণ নাম্বার বলতে আমি ভগ্নাংশ বোঝাচ্ছি না, পূর্ণ নাম্বার বলতে আমি দশমিকও বোঝাচ্ছি না। দশমিক এবং ভগ্নাংশ বাদে যেই নাম্বারগুলো আমরা দেখি, সেই নাম্বারগুলোকেই বলা হয় আমাদের পূর্ণ নাম্বার। তাহলে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এইগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা জেড লিখে প্রকাশ করি, পূর্ণ সংখ্যার সেটকে আমরা কি লিখে প্রকাশ করি? জেড লিখে প্রকাশ করি। এগুলাকে পূর্ণ সংখ্যা বলা হয়, এগুলাকে বলা হয় পূর্ণ সংখ্যা, অথবা ইংরেজিতে এটাকে বলা হয় ইন্টেজার্স। ইংরেজিতে এদেরকে বলা হয় ইন্টিজার্স। আশা করি তোমরা পূর্ণ সংখ্যা কাদেরকে বলা হয় বুঝতে পেরেছো। যেই সংখ্যাগুলা পূর্ণ অবস্থাতে আছে, কোনো দশমিক নাই, কোনো ভগ্নাংশ নাই, সেই সংখ্যাগুলাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কিন্তু নেগেটিভও হতে পারবে, জিরো হতে পারবে, পজিটিভও হতে পারবে।
ওকে, তাহলে আমরা পূর্ণ সংখ্যা চিনে ফেললাম। এইবার পূর্ণ সংখ্যার সেটটাও তো অনেক বড়, পূর্ণ সংখ্যার যে বিশাল বড় সেট, কারণ পজিটিভ নাম্বারগুলো কোথায় শেষ হচ্ছে আমরা কেউ বলতে পারি না। নেগেটিভ নাম্বারগুলো কোথায় গিয়ে শেষ হবে সেটাও কি আমরা বলতে পারি? সেটাও বলতে পারি না। সো এইটাও একটা অনেক বড় সেট, এটাও একটা অসীম সেট। এই বড় সেট থেকে, এই অসীম সেটটা থেকে যদি আমি শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলোকে আলাদা করে ফেলতাম, শুধুমাত্র যদি আমি নেগেটিভ না নিলাম, জিরো না নেই, শুধুমাত্র পজিটিভ ধনাত্মক অংশটুকুকে যদি আমি আলাদা করে ফেলি, তাহলে আমাদের তৈরি হয় স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমাদের কি শুরু হবে? স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে সহজ ভাষায় বলা যায় ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকেই আমরা বলি স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক বা পজিটিভ ইন্টিজার্স গুলাকেই আমরা বলে থাকি স্বাভাবিক সংখ্যা। এগুলাকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়, এদেরকে বলা হয় ন্যাচারাল নাম্বারস। ওকে, তাহলে আমরা বাস্তব সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা চিনতে পারলাম। ওকে, তাহলে এখন বলো তো আমাদের যে বাস্তব সংখ্যার আমরা ক্রাইটেরিয়া গুলো দিয়েছিলাম যে কোনগুলা কোনগুলা বাস্তব সংখ্যা, যে এক্সাম্পল গুলো নিয়ে আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম, তার মধ্যে আমরা কিন্তু পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে ফেলেছি, পূর্ণ সংখ্যার মধ্যে আমরা আবার পজিটিভটাকেও আলাদা করে ফেলেছি। এখন তাহলে আমাদের রয়ে যাচ্ছে কি, আচ্ছা ওই জায়গাটাতে, ওই জায়গাগুলাই মানে আমাদের পূর্ণ সংখ্যা বাদে বাকি যে অংশগুলো আছে অর্থাৎ দশমিক বা ভগ্নাংশ, সেগুলো আলোচনা করার আগে আমি একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলতে চাই। স্বাভাবিক সংখ্যাগুলো দেখো সবগুলো কিন্তু পজিটিভ। পজিটিভের বাংলা কি আমরা জানি? পজিটিভের বাংলা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো যখন তোমাদেরকে পরীক্ষাতে বা টিচাররা যদি তোমাদেরকে কোয়েশ্চেন করে যে ধনাত্মক সংখ্যা কোনগুলা, তোমরা কিন্তু বলে দিতে পারবা যে 1 2 3 4 এগুলাই হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা। টিচার যদি তোমাদেরকে কখনো বলে ঋণাত্মক সংখ্যা কোনগুলা, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার দিতে পারবে হ্যাঁ স্যার ঋণাত্মক সংখ্যাও তো আমরা চিনি, -1 -2 -3 এগুলাই তো হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা। কিন্তু টিচার যদি কখনো তোমাদেরকে জিজ্ঞেস করে অথবা প্রশ্নে দিয়ে দেয় অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক মানে কি? দেখো খেয়াল করো, ধনাত্মক এবং অঋণাত্মক দুইটা কিন্তু সেম না। সেম হলে কিন্তু আমরা প্রথমে আলোচনা করে নিতাম যে দুইটা সেম জিনিসই প্রকাশ করে। অঋণাত্মক সংখ্যা কিন্তু ধনাত্মক বোঝায় না, অঋণাত্মক সংখ্যা বোঝায় এরকম যে আমাদের যেই ধনাত্মক সংখ্যাটা আছে, আমাদের যে পজিটিভ, আমরা কিন্তু পজিটিভ শুরু করি হচ্ছে 1 থেকে, ধনাত্মক সংখ্যাগুলো কিন্তু আমাদের শুরু হয় 1 থেকে। তুমি যখনই এই পজিটিভ নাম্বারগুলোর সঙ্গে জিরোকে নিয়ে আসবা, ধনাত্মক সংখ্যাগুলোর সঙ্গে যখন তুমি জিরোকে নিয়ে আসবা, জিরো থেকে যখন তুমি স্টার্ট করবা, তখন এটাকে আমরা বলে থাকবো অঋণাত্মক সংখ্যা। শূন্যকে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক অথবা নেগেটিভ বা পজিটিভ বলা যায় না, কারণ আমরা জানি জিরোর আগে পজিটিভ চিহ্ন থাকলেও তার ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, নেগেটিভ চিহ্ন থাকলেও তার ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। সো আমরা জিরোকে বলে থাকি একটা অঋণাত্মক সংখ্যা, আর শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা একত্রে অঋণাত্মক সংখ্যা বা অঋণাত্মক সংখ্যার সেট বলে থাকবো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পূর্ণ সংখ্যা চিনলাম, ধনাত্মক সংখ্যা চিনলাম, অঋণাত্মক সংখ্যা নিয়েও আমরা একটা ছোটখাটো আলোচনা করে নিলাম। এখন বাস্তব সংখ্যার মধ্যে আমাদের কারা রয়ে গেছে? বাস্তব সংখ্যার মধ্যে কিন্তু আমাদের রয়ে গেছে এখন দশমিক বা ভগ্নাংশ সংখ্যাগুলা। ভগ্নাংশগুলা তো আমরা খুব ইজিলি জানি, 1/2 3/5 7/10, তাই না? এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলে থাকি? ভগ্নাংশ বলে থাকি। আচ্ছা, দশমিক সংখ্যাগুলো কি? দশমিক সংখ্যাগুলো হচ্ছে যেমন 1.25 2.37 এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলে থাকি দশমিক সংখ্যা। আরো এক ধরনের, আচ্ছা এই দশমিক সংখ্যাগুলোকে কিন্তু আমরা বলি এরা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। কেন সসীম বলি? কারণ দেখো দশমিকের পরের ডিজিট গুলো কিন্তু আমাদের ফিক্সড। এখানে কয়টা ডিজিট? 2টা। এখানে কয়টা ডিজিট? আচ্ছা 3 7 আমি ধরলাম 5 দিলাম, তাহলে এখানে কয়টা ডিজিট? 3টা ডিজিট। তাহলে যদি কোনো দশমিক সংখ্যার দশমিকের পরের ডিজিট গুলা ফিক্সড থাকে, মানে আমরা যদি কাউন্ট করতে পারি, গুনতে পারি, তখন সেই দশমিক গুলাকে তোমরা বলবা সসীম দশমিক সংখ্যা। কি বলবা? সসীম দশমিক সংখ্যা বলবা। ওকে, আচ্ছা আরো এক ধরনের দশমিক সংখ্যা আছে, সেই দশমিক সংখ্যাগুলাকে কেমন? ধরো 1.2547 আবার 789 78456 ডট 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 এরকম। দেখো এইখানে আমাদের দশমিকের পরে এই যে দশমিক
সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এই দশমিক সংখ্যার পরে দশমিক চিহ্নের পরে কিন্তু অনেকগুলো ডিজিট আমি লিখেছি, এবং এই ডিজিটগুলো কিন্তু এখনো শেষ হয় না। যে দেখো ডট ডট চিহ্ন দিয়ে মানে কি বোঝাচ্ছে, যে দশমিক সংখ্যাগুলোর মানে ডিজিটগুলো এখনো শেষ হয় না, ডিজিটগুলো আরো এখানে রয়ে যাচ্ছে। এখানে আসলে কতগুলো ডিজিট আছে দশমিকের পরে সেটা কিন্তু আমরা কাউন্ট করে বলতে পারছি না। এই ধরনের সংখ্যাকে আমরা বলে থাকি অসীম দশমিক সংখ্যা। আগেরটা ছিল সসীম দশমিক, যেটা ডিজিট আমরা কাউন্ট করতে পারতাম, দশমিকের পরে কতগুলো ডিজিট আছে আমরা গুনতে পারতাম, সেগুলোকে আমরা বলি সসীম দশমিক। আর যেই দশমিক সংখ্যাগুলোর দশমিকের পরের ডিজিটগুলোকে আমরা গুনে শেষ করতে পারি না, কাউন্ট করে শেষ করতে পারি না, সেগুলোকে আমরা বলে থাকি অসীম দশমিক সংখ্যা। এই অসীম দশমিক সংখ্যাগুলাই কিন্তু, অসীম দশমিক সংখ্যার কিন্তু আবার দুইটা ভাগ আছে। অসীম দশমিক সংখ্যাগুলোর মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আবৃত দশমিক, আরেকটা হচ্ছে নরমাল অসীম দশমিক। একটা হচ্ছে আবৃত দশমিক, আরেকটা অসীম দশমিক। অসীম দুইটাই অসীম দশমিক, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা নিয়ে একটু আমরা এখন আলোচনা করি। ওকে, তাহলে প্রথমেই আমরা একটা সংখ্যা দেখেছিলাম না, এটা কত লিখেছিলাম না, 2.374890, আবার 567 এরকম ডট ডট ডট। এই একটা গেল দশমিক। আর একটা সংখ্যা আমরা দেখি, ধরো 2.375 ডট ডট ডট। দুইটাই কিন্তু আমাদের অসীম দশমিক সংখ্যা, দুইটাই আমাদের অসীম দশমিক সংখ্যা। কারণ এই যে ডট ডট চিহ্ন দেওয়া আছে মানে এদের ডিজিট কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। কিন্তু আমরা যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো উপরের যেই দশমিক সংখ্যাটা আছে, দশমিকের পরের ডিজিটগুলোর দিকে একটু মনোযোগ দাও। দেখো 3 7 4 8 9 0 5 6 7, এখানে কোনো ডিজিট কিন্তু রিপিট হয় না। মানে এর পরের ডিজিট কি আসবে, 7 এর পরের ডিজিট কি আসবে, তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তোমরা বলতে পারবা না, কারণ আমরা কেউই বলতে পারবো না আসলে 7 এর পরের ডিজিটটা কত আসবে। এখানে কোনো কিছুই মানে এলোমেলো, ডিজিটগুলো হচ্ছে এলোমেলো, কোনো কিছু রিপিট না। কিন্তু আমরা যদি নিচের অসীম দশমিক সংখ্যাটার দিকে তাকাই, একটু খেয়াল করো, দশমিকের পরের যে আমাদের ডিজিটগুলো আছে সেখানে যদি আমরা খেয়াল করি আমরা দেখবো 375, আবার 375, আবার 375, এরপর ডট ডট মানে এখানে চলতেই আছে। এখন যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করতাম এই ডট ডট চিহ্নের পরে আবার কি আসবে, তোমরা কিন্তু খুব ইজিলি বলে দিতে, হ্যাঁ 375 375 এই জিনিসটাই আসবে স্যার, বলতে পারতে কিন্তু হ্যাঁ 375 375 এই জিনিসটাই বারবার রিপিট হবে। তার মানে যেই অসীম দশমিক সংখ্যাগুলোর দশমিকের পরের ডিজিটগুলো বারবার রিপিট হয়, বারবার কি হয়, রিপিট হয় বা পুনরাবৃত্তি হয় ডিজিটগুলোর, সেই দশমিক সংখ্যাকে, সেই অসীম দশমিক সংখ্যাকে আমরা আবৃত দশমিক বলে থাকি, অথবা পৌনঃপুনিক দশমিক বলে থাকি, অথবা ইংরেজিতে এটাকে আমরা বলে থাকি রিপিটিং ডেসিমেল নাম্বার। ক্লিয়ার? এটাকে আমরা বলে থাকি, এই দশমিক সংখ্যাগুলোকে আমরা বলি আবৃত দশমিক অথবা পৌনঃপুনিক অথবা রিপিটিং ডেসিমেল বলে থাকি, আমরা রিপিটিং ডেসিমেল বলে থাকি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আমাদের দশমিক সংখ্যাগুলো সম্পর্কেও আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেলাম। এইবার আমরা আসবো আমাদের বাস্তব সংখ্যার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং টপিক, যেটা নিয়ে তোমরা অনেকেই অনেক ধরনের ঝামেলার মধ্যে পড়ো, মূলদ এবং অমূলদ। আমরা এখন কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমরা এখন মূলদ এবং অমূলদ সংখ্যা কি এবং এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে চিনতে পারবো সেই জিনিসটা নিয়ে একটু আমরা আলোচনা করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, আমরা কিন্তু এখানে বলেছিলাম যে আমরা কিন্তু ভগ্নাংশগুলো চিনি, তাই না? ভগ্নাংশ চিনি। একটা জিনিস মনে রাখবা, মূলদ সংখ্যা কাদেরকে বলি আমরা? মূলদ সংখ্যা কাদেরকে বলি? যদি কোনো মূলদ কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যা হতে পারে, সেটা পূর্ণ সংখ্যা হতে পারে, হ্যাঁ সেটা কি বলা যায় দশমিক সংখ্যা হতে পারে, সেটা অসীম দশমিক হতে পারে, যে কোনো ধরনের সংখ্যাই আসুক না কেন, সেই সংখ্যাকে যদি তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারো। ভগ্নাংশ মানে কি? এই যে এগুলাকে আমরা বলি না ভগ্নাংশ 2/3 7/10, এগুলাকেই তো বলি ভগ্নাংশ। এইগুলাকে আমরা কি নামে ডাকি? ভগ্নাংশ নামে ডাকি। আর এটাকে আমরা গাণিতিক ভাষায় কেমনে প্রকাশ করি? p/q আকারে প্রকাশ করি। কি আকারে প্রকাশ করি? p/q আকারে। আমরা গাণিতিক ভাবে এই ভগ্নাংশগুলোকে কিভাবে বোঝাই? p/q আকারে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে যেই দশমিক বা যেই সংখ্যাগুলোকে, সেটা দশমিক হতে পারে, পূর্ণ হতে পারে, স্বাভাবিক হতে পারে, যে কোনো ধরনের সংখ্যাই হতে পারে, যেই দশমিক সংখ্যাগুলোকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবা সেই সংখ্যাগুলাই হচ্ছে মূলদ। তাহলে অমূলদ কোনটা? যেই সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না সেগুলাই হচ্ছে অমূলদ।
ওকে, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখা দরকার, এই যে পি বাই কিউ এর কথা বলতেছি, পি কে কিন্তু একটা পূর্ণ সংখ্যা হতে হবে, কিউ কেও একটা পূর্ণ সংখ্যা হতে হবে, ঠিক আছে, এবং এদেরকে আবার সহমৌলিক হতে হবে পরস্পর। সহমৌলিকটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে আমাদের পি বাই কিউ আকারে হলেই হবে না, কোন সংখ্যাকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করলেই হবে না, আমাদের দেখতে হবে তুমি যে পি বাই কিউ আকারে প্রকাশ করেছো সেই পিটা কি পূর্ণ সংখ্যা, সেই কিউটা কি পূর্ণ সংখ্যা। যদি আমাদের এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে তখন আমরা সেই সংখ্যাটাকে মূলদ সংখ্যা বলতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো 1.17 আছে, এটা একটা দশমিক সংখ্যা, এই সংখ্যাটা কি মূলদ না অমূলদ আমরা কিভাবে বুঝবো? এই সংখ্যাটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি, পূর্ণ সংখ্যা হয়, কিউ একটা পূর্ণ সংখ্যা, তখন আমি 1.17কে কিন্তু মূলদ সংখ্যা বলতে পারবো। সো এটাকে তো আমরা দশমিক উঠাতে পারি। দেখো তো দশমিকের জন্য আমরা একটা 1 নিই, দশমিকের পরে দুইটা ডিজিট, তাহলে দুইটা 0 আর উপরে কত 117। দেখো তো 117 একটা পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যা। নিচের 100টা এটা একটা পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যা। তাহলে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে, ভাগ আকারে আমরা কি 1.17 কে প্রকাশ করতে পারছি? তো যদি পারি তাহলে এটা একটা মূলদ সংখ্যা হবে, এটা একটা মূলদ সংখ্যা হবে। কথা ক্লিয়ার? আবার আমরা যদি 2.35 3 এবং 5 এটাকে হচ্ছে আবৃত বোঝায়, আবৃত দশমিক এগুলাকেও যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কত আসে? নিচে আসবে 9 9, উপরে আসবে 2 3 5 মাইনাস শুধু 2, শুধু 2, 235 থেকে 2 গেলে কত থাকে? 233 ভাগ 99। এখানেও দেখো এটা আবৃত দশমিক ছিল, এই আবৃত দশমিককেও কিন্তু আমরা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পেরেছি। সো আবৃত দশমিককেও তুমি কিন্তু মূলদ সংখ্যা বলতে পারবা। যারা এই আবৃত দশমিককে ভগ্নাংশে প্রকাশ করতে পারো না, আমরা এই আবৃত দশমিককে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় তার উপর একটা ভিডিও বানিয়েছি, আমি আমার কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব ওই ভিডিওটার লিংক। তোমরা যারা দেখতে আগ্রহী তারা দেখে নিতে পারো যে কিভাবে আমরা আবৃত দশমিককে ভগ্নাংশে প্রকাশ করতে পারি। ওকে, তাহলে আমরা চিন্তা পারলাম তো কোনগুলো মূলদ সংখ্যা। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা টুইস্টটা কি? টুইস্টটা হচ্ছে যদি দশমিক সংখ্যা বা আবৃত দশমিক এগুলোকে তো ভগ্নাংশ আগে প্রকাশ করাই যায়, এগুলো তো আমরা দেখেই বুঝতে পারলাম। ওকে, ঠিক আছে, ফাইন, দেখে আমরা বুঝতে পেরেছি। এখন যদি শুধুমাত্র 2 লেখা থাকে, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, 2 কিন্তু শুধুমাত্র একটা পূর্ণ সংখ্যা, 3 এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাই না? এই সংখ্যাগুলোকে কি আমরা মূলদ বলবো নাকি অমূলদ বলবো? এগুলো তো ভগ্নাংশ আকারে নাই। আচ্ছা, একটু খেয়াল করো তো, 2 কে কি আমি এভাবে লিখতে পারি 10/5 অথবা 4/2 লিখতে পারি আমি 2 কে। 10 কে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে কাটাকাটি গেলে 2 থাকে না, আবার 4 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কাটাকাটি গিয়ে 2 থাকে না। তাহলে দেখো 2 কে কিন্তু আমরা দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লিখতে পারছি, 2 কে আমরা দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লিখতে পারছি না। যেহেতু 2 কে আমরা দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লিখতে পারছি, সো অবশ্যই এই সংখ্যাগুলোও কিন্তু মূলদ হবে। অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি, তিনের ক্ষেত্রে দেখো 3 কে আমরা লিখতে পারি 6/2, 9/3। 6 কে যদি 2 দিয়ে ভাগ করো 3 আসবে, 9 কে যদি 3 দিয়ে ভাগ করো 3 আসবে। তাহলে 3 কেও তো আমরা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারতেছি, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, যেখানে 6 এবং 2 প্রত্যেকেই হচ্ছে পূর্ণ সংখ্যা, 9 এবং 3 প্রত্যেকেই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে যেহেতু 2 3 বা এই ধরনের পূর্ণ সংখ্যাকে আমরা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারি, তাহলে এই সংখ্যাগুলোও কিন্তু আমাদের মূলদ হবে। অর্থাৎ যেই কোনো স্বাভাবিক সংখ্যা বা যে কোনো পূর্ণ সংখ্যাকেই কিন্তু আমরা তাহলে মূলদ সংখ্যা বলতে পারবো। যে কোনো দশমিক সংখ্যাকে, সাধারণ দশমিক গুলা তো মূলদ হয়, অসীম দশমিকের মধ্যে আবৃত দশমিক গুলাও মূলদ হয়, আর হচ্ছে আমাদের যে কোনো স্বাভাবিক সংখ্যা বা যে কোনো পূর্ণ সংখ্যাকেও কিন্তু আমরা মূলদ সংখ্যা বলে থাকি। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। তাহলে আমাদের শুধুমাত্র রয়ে গেল কোনটা? যেই অসীম দশমিক সংখ্যাগুলা আবৃত না, যেই অসীম দশমিকগুলা রিপিটিং ডেসিমেল না, যে অসীম দশমিক সংখ্যাগুলা রিপিটিং ডেসিমেল না, সেই অসীম দশমিক সংখ্যাগুলোকেই কিন্তু আমরা তাহলে বলে থাকি অমূলদ সংখ্যা।
বিষয়টা খুব ইজি হয়ে গেল না? ওকে, এখন কথা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন যে যদি আমি এইভাবে লিখি, এই সংখ্যাটা কি একটা মূলদ সংখ্যা হবে নাকি অমূলদ সংখ্যা হবে? তোমাদের অনেক সময় ডিজিট দিয়ে বলে যে মূলদ না অমূলদ নির্ণয় করো। তাহলে আমরা বলতে পারি এই যে এখানে একটা সংখ্যা আছে, তারপর হচ্ছে √9/4, এখানে একটা নাম্বার দিয়ে রাখলাম, √25/√16। এই যে তিনটা আমরা নাম্বার দিয়ে রাখলাম, এই নাম্বারগুলা কি মূলদ নাকি অমূলদ? এই ধরনের প্রশ্ন তোমাদের অনেক সময় আসে, এরকম নাম্বার কতগুলো নাম্বার দিয়ে রাখে, দিয়ে বলে যে নাম্বারগুলো মূলদ নাকি অমূলদ, অমূলদ নির্ণয় করো। তাহলে আমরা তো মূলদ অমূলদ নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি যে যেই সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p একটা পূর্ণ সংখ্যা, q ও একটা পূর্ণ সংখ্যা, সেই ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলে থাকি মূলদ সংখ্যা। এখন একটু খেয়াল করো তো, আমাদের প্রথম যে নাম্বারটা আছে √2 কে যদি আমরা ক্যালকুলেটরে ফেলে ভাঙি তাহলে আমরা দেখতে পারি এটা 1.4142 এই টাইপের কিছু একটা নন রিপিটিং একটা ডেসিমেল, এটা আর নিচেরটা হচ্ছে 3। তাহলে এই যে সংখ্যাটা দেখা যাচ্ছে এর মধ্যে শুধুমাত্র নিচের 3টাই হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, উপরেরটা কিন্তু পূর্ণ না। দশমিক এসে পড়লে সেগুলোকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা বলি না। তাহলে √2/3 কে আমরা কি p/q আকারে তো প্রকাশ হয়েছে, কিন্তু এইটা কি পূর্ণ সংখ্যা? অ্যানসার হচ্ছে যে না, উপরে √2টা পূর্ণ সংখ্যা না, নিচে 3টা পূর্ণ সংখ্যা ঠিক আছে, বাট উপরে √2টা পূর্ণ সংখ্যা না। সো এটাকে p/q আকারে প্রকাশ করলেও আমরা এটাকে মূলদ সংখ্যা বলতে পারবো না, এটাকে আমাদের বলতে হবে তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, আমরা দ্বিতীয় নাম্বারটাতে আসি। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা রুট আছে। আমরা জানি 9 কে রুট করা যায়, 9 কে রুট করলে কত আসে? 3 আসে। নিচে তো 4 ছিল, আছে 4। খেয়াল করো তো, উপরে 3 ও একটা পূর্ণ সংখ্যা, নিচের 4 ও একটা পূর্ণ সংখ্যা। তাহলে √9/4 কে আমরা তো দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পেরেছি, সো এটা অবশ্যই কি হবে? মূলদ হবে। ওকে, আচ্ছা, এরপরেরটাতে যে এরপরের যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি সেই নাম্বারের উপরেও রুট আছে, নিচেও রুট আছে, তাই না? আচ্ছা, তাহলে উপরে যদি আমরা 25 কে রুট করি তাহলে কত পাবো? 5। নিচে 16 কে রুট করলে আমরা কত পাবো? 4। দেখো এখানেও কিন্তু উপরে নিচে দুই জায়গাতেই রুট ছিল, কিন্তু এগুলাকে আমরা রুট ভাঙার পর দেখতে পেরেছি যে উপরের সংখ্যাটা আসে 5, নিচেরটা 4, যারা প্রত্যেকেই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এই সংখ্যাটাও কিন্তু আমাদের মূলদ সংখ্যা হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কোনগুলো মূলদ সংখ্যা আর কোনগুলো অমূলদ সংখ্যা। ওকে, আজকে আমাদের আলোচনাটা এতটুকুই ছিল, বাস্তব সংখ্যার এই জিনিসগুলো নিয়ে আলোচনা ছিল। যদি আমাদের ভিডিও দেখে তোমাদের কোনো উপকার হয়, তোমরা কোনো কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে, ক্লাসমেটদের সঙ্গে আমাদের ভিডিওটা শেয়ার করো। সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।